প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা শিখব অনেকের কাছে খুবই কঠিন একটা টপিক, ন্যারেশন। কিন্তু আসলেই ন্যারেশন যদি বুঝতে পারো খুবই সহজ। জাস্ট সহজ মনে করে আমাদের সাথে এগিয়ে চলো, দেখবা আজকের ক্লাসের পরে আমরা খুব সহজেই ন্যারেশন ইজিলি আমরা আনসার করতে পারবো পরীক্ষায়। চলো বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে ন্যারেশন পরীক্ষায় যেভাবে আসে, দুই ধরনের ন্যারেশন আসতে পারে, সেন্টেন্স ন্যারেশন আর একটি হচ্ছে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন সাধারণত যারা এইচএসসি এবং আলিম লেভেলে আছে তাদের জন্য, আর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেন্টেন্স ন্যারেশন এসে থাকে। আজকের ক্লাসটি করার পর আশা করি তোমরা খুব সহজেই যে কোনো ন্যারেশনের উত্তর করতে পারবে। দেখো, প্রথমত হচ্ছে ন্যারেশন মানে কি। দেখো, ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, অর্থাৎ কথা। আমরা যা বলি সেটাকে আমরা ন্যারেশন বলি। ন্যারেশন সাধারণত দুই ধরনের। একটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, যাকে আমরা প্রত্যক্ষ বা সরাসরি উক্তি বলতে পারি। আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, যা পরোক্ষ উক্তি। দেখো, ডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ হচ্ছে হি সেড টু মি আই গো টু ঢাকা। দেখো, ডাইরেক্ট ন্যারেশন চেনার উপায় হচ্ছে ইনভার্টেড কমা থাকবে। যদি আমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, হি সেড টু মি আই গো টু ঢাকা। আমরা যদি এটাকে ইনডাইরেক্ট বলি, হি টোল্ড মি দ্যাট হি ওয়েন্ট টু ঢাকা। এই কথাটা যদি আমরা অন্যের নিকট সরাসরি একইভাবে বর্ণনা করি তাহলে সেটা ডাইরেক্ট ন্যারেশন, আর যদি নিজের ভাষায় অন্যের নিকট বর্ণনা করি তাহলে সেটা ইনডাইরেক্ট ন্যারেশন। দেখো, ন্যারেশন করার জন্য ন্যারেশনের দুইটি অংশ থাকে। একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সাধারণত চেনার উপায় হচ্ছে রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমার মধ্যে থাকে। তোমাদের মনে রাখার সুবিধার্থে দেখো, ইনভার্টেড কথাটার মধ্যে ইডি আছে, ঠিক একইভাবে রিপোর্টেড কথার মধ্যে ইডি আছে। অর্থাৎ আমরা মনে রাখতে পারি, ইনভার্টেড কমার মধ্যে যেই বাক্যটি থাকবে তাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো, আর অন্য বাক্যটি যেটা ইনভার্টেড কমা মধ্যে থাকবে না তাকে আমরা রিপোর্টিং ভার্ব বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যে ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্বটা বাক্যের শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন আমাদেরকে রিপোর্টিং ভার্বটা বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। এটা শেষে থাকুক আর আগে থাকুক, সবসময় আমাদেরকে শুরুতেই লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো, ন্যারেশন করার জন্য আমাদেরকে মূলত 5টি জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে। এই 5টি জিনিস সম্পর্কে যদি তুমি পারো তাহলে অবশ্যই তুমি ন্যারেশন করতে পারবা। তোমাকে ন্যারেশন করার জন্য 5টি জিনিস সম্পর্কে খুবই স্পষ্ট ধারণা রাখতে হবে। দেখো, প্রথমত হচ্ছে আমাদের যে রিপোর্টিং ভার্ব থাকবে, রিপোর্টিং ভার্বের যে সেড টু, এই ব্যাপারটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। 1 নাম্বার পরিবর্তন। 2 নাম্বার পরিবর্তন হচ্ছে ইনভার্টেড কমা। তৃতীয় পরিবর্তনটি হচ্ছে আমাদেরকে প্রোনাউনের পরিবর্তন করতে হবে, প্রোনাউন। চতুর্থ পরিবর্তনটি হচ্ছে আমাদেরকে ভার্ব এর টেন্সের পরিবর্তন করতে হবে। দেখো, পঞ্চম পরিবর্তন সেটি হচ্ছে আমাদের কি স্পেশাল শব্দ থাকবে, সেই শব্দগুলোর পরিবর্তন করতে হবে। তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি নিচে এই পরিবর্তনগুলো লিখে দিয়েছি, তোমরা চাইলে খাতায় সেগুলো লিখতে পারো। দেখো, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, যেটি রিপোর্টিং ভার্বের পরিবর্তন 1 নাম্বার পরিবর্তন। 2 নাম্বার হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে, এই ইনভার্টেড কমা উঠে যাবে। তৃতীয়ত হচ্ছে প্রোনাউনের বা পার্সনের পরিবর্তন করতে হবে। চতুর্থত হচ্ছে টেন্সের পরিবর্তন করতে হবে। এবং পঞ্চম যে ব্যাপারটি সেটি হচ্ছে স্পেশাল কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর পরিবর্তন করতে হবে। আর মনে রাখবা, 1 নাম্বার এবং 2 নাম্বার যে পরিবর্তনগুলো আছে এগুলো সাধারণত এই রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি থাকে ওই বাক্যটি কোন প্রকার বাক্য সেটি অনুযায়ী পরিবর্তন করতে হয়। তোমাদের বোঝার সুবিধার্থে আমি সেন্টেন্সের প্রকারগুলো এখানে খুব সংক্ষেপে আমি আলোচনা করলাম। দেখো, 5 প্রকার সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে,
অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে আমাদের শুরুতেই সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। যদি একটি উদাহরণ মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি, দেখো হি ইটস রাইস, এই বাক্যে হিটা হচ্ছে সাবজেক্ট, কারণ সে ভাত খাচ্ছে। যেহেতু সে ভাত খাচ্ছে তাই এটা সাবজেক্ট, ইট এটা খাওয়া, কাজ। সাবজেক্ট প্লাস যদি ভার্ব কোথাও দেখো তাহলে বুঝে নিবা অবশ্যই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা? দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ একটি উপায় হচ্ছে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন হোয়াট ইজ ইউর নেম, এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তা আমরা সহজে বলতে পারি এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তৃতীয়ত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত বাক্যের শুরুতে ভার্ব দিয়ে শুরু হয়, অথবা প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, লেট এই ধরনের শব্দগুলো দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়ে থাকে। যেমন ওপেন দ্য ডোর, এই বাক্যে ওপেন হচ্ছে ভার্ব, যখন তার মানে আমরা বুঝতে পারলাম এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অথবা প্লিজ, কাইন্ডলি এগুলো থাকতে পারে, যেমন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, তোমরা কিন্তু আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। দেখো, চতুর্থ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে শুরুতে মে থাকবে, যদি কোনো বাক্যে মে থাকে তাহলে বুঝে নিবা, এবং শেষে ফুল স্টপ হয় তখন বুঝে নিবে এটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স এর শেষে সাধারণত নোট অফ এক্সক্লেমেশন থাকে, অর্থাৎ যদি কোনো বাক্যে নোট অফ এক্সক্লেমেশন দেখো বা আশ্চর্যবোধক চিহ্ন দেখো তাহলে তোমরা বুঝে নিবে এটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এবার আমরা অন্যান্য পরিবর্তনগুলো দেখি। দেখো, আমাদের প্রথম পরিবর্তন ছিল রিপোর্টিং ভার্বের পরিবর্তন, অর্থাৎ এখানে যে সেড ছিল সেইডের পরিবর্তে টোল্ড হয়েছে। কেন? সেই পরিবর্তনগুলো আমরা এখন দেখব। দেখো, এই ধরনের পরিবর্তন মূলত আমাদেরকে সেন্টেন্সের উপর নির্ভর করবে, অর্থাৎ এখানে যে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি রয়েছে ওই বাক্যর উপর নির্ভর করে এখানে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন, অর্থাৎ 1 নম্বর পরিবর্তনটি করতে হবে। দেখো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যেমন এই বাক্যে দেখো আই হ্যাভ ডান মাই ডিউটি, এখানে আই সাবজেক্ট, হ্যাভ ডান এটি হচ্ছে ভার্ব। তো আমরা জানি, একটু আগে আমরা শিখেছি সাবজেক্ট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন আমাদের সেইডের পরিবর্তে সেইড অথবা টোল্ড বসাতে হয়। মনে রাখবে, যদি শুধু সেইড থাকে তাহলে সেইডই বসে, কোনো পরিবর্তন করতে হয় না। কিন্তু যদি সেইড টু থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি থাকবে সেটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেইড টু এর পরিবর্তে আমাদেরকে টোল্ড লিখতে হবে। একইভাবে যদি এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আস্কড লিখতে হবে, এবং অপটেটিভ সেন্টেন্স হলে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেস্ট অথবা প্রপোজ লিখতে হয়। চতুর্থত হচ্ছে যদি বাক্যটি অপটেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি বাক্যটি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদেরকে ফ্রেজ অথবা উইজড যে কোনো একটি লিখতে হবে। দেখো, লাস্ট ওয়ান, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বাক্যটি দ্বারা যদি আনন্দ বোঝাই তাহলে এক্সক্লেমড উইথ জয়, এবং আশ্চর্য বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, এবং লজ্জা বোঝালে এক্সক্লেমড উইথ শেম। এই কথাগুলো সেড টু অথবা আস্কড এর পরিবর্তে সেড টু এর পরিবর্তে লিখতে হবে, অথবা সেটা আমরা বলতে পারি যে রিপোর্টিং ভার্বের পরিবর্তে লিখতে হবে। এবার আসো 2 নং পরিবর্তন। 2 নং পরিবর্তনটি হলো ইনভার্টেড কমার পরিবর্তন। দেখো, একটু খেয়াল করো, আমরা একটু আগে শিখেছি যদি এই ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি আছে রিপোর্টেড স্পিচ, এটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অথবা অপটেটিভ অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তখন এই ইনভার্টেড কমাটি উঠে গিয়ে আমাদেরকে দ্যাট লিখতে হবে। যদি এই উদাহরণটি তোমরা লক্ষ্য করো, হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি, এই বাক্যে এখানে আমাদের প্রথম পরিবর্তন ছিল সেড টু বা রিপোর্টিং ভার্বের পরিবর্তন। যেহেতু ইনভার্টেড কমার মধ্যে বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স তাই আমরা সেড টু এর পরিবর্তে টোল্ড লিখব। আমরা একটু আগে শিখেছি সেটা। দেখো, আমাদের দ্বিতীয় পরিবর্তন ছিল ইনভার্টেড কমার পরিবর্তন।
যেহেতু এই বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, তাই আমরা ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা এখানে দ্যাট লিখব। কেন? আমরা শিখেছি যে ইনভার্টেড কমার পরিবর্তন হয় সাধারণত যে রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, তখন ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা সেখানে দ্যাট বসাবো। দেখো, যদি বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং সেটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তখন আমাদের ইফ অথবা ওয়েদার বসাতে হবে। কিন্তু যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়, তখন আমরা সেই ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো রেখে দিব। তোমরা জানো ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে বোঝাচ্ছি হোয়াট, হোয়েন, হুইচ, হু এই ধরনের শব্দগুলো। তৃতীয়, ইনভার্টেড কমার ক্ষেত্রে যদি বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তখন আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইনভার্টেড কমা এর পরিবর্তে টু প্লাস ভার্ব লিখব। এক্ষেত্রে খেয়াল রেখো, টু এর পরপরই সরাসরি ভার্ব পর্যন্ত যা ছিল সব উঠে গিয়ে জাস্ট টু এর পরেই আমরা ভার্ব লিখে দিব, তাহলেই হয়ে যাবে। আরেকটু মনে রাখতে হবে তোমাদেরকে, যদি বাক্যটি নেগেটিভ হয় তখন আমাদের আগে নট লিখতে হবে, পরবর্তীতে টু লিখতে হবে এবং তারপরে গিয়ে আমাদেরকে ভার্ব লিখতে হবে। আমি উদাহরণের মাধ্যমে সেগুলো তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। এতক্ষণ আমরা যা কিছু শিখছি সেগুলো আমরা একটু ব্যাখ্যা করি। দেখো, আমরা শিখেছি 1 নাম্বার পরিবর্তন, 2 নাম্বার পরিবর্তন, এই দুটি পরিবর্তন শিখেছি। দেখো, আমরা জানি সেইড থাকলে সেইডই লিখতে হয়, কিন্তু সেইড টু থাকলে তখন আমাদেরকে টোড লিখতে হয় যদি বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এই বাক্যে দেখো, আই অ্যাম ইল, এখানে আই সাবজেক্ট, এমটা হচ্ছে ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট লিখব। দেখো, দ্বিতীয় উদাহরণটি দেখো, হি সেড টু মি আর ইউ রাইটিং এ লেটার। এই বাক্যটি গেস করো তো এটা কোন ধরনের বাক্য হতে পারে? হ্যাঁ, তুমি ঠিকই ধরতে পেরেছ। যেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা নির্দ্বিধায় বলতে পারি এটি একটি ইন্টারোগেটিভ বাক্য। তো আমরা শিখেছি যে ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে দিয়ে আমাদেরকে যদি বাক্যটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইফ বা ওয়েদার লিখতে হবে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন সেগুলো বসে যায়। দেখো তো, এই বাক্যটি কি দিয়ে শুরু হয়েছে? আর দিয়ে শুরু হয়েছে, তাই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইফ লিখব। দেখো, চতুর্থ উদাহরণটি, শি সেড টু আলী হোয়েন ডিড হি কাম। এই বাক্যটি একই ধরনের একটি ইন্টারোগেটিভ বাক্য, তাই আমরা যেহেতু ইন্টারোগেটিভ বাক্য, এই জন্য আমরা সেইড এর পরিবর্তে আস্কড লিখব। তোমাদেরকে আমি প্রথমেই যে 1 নাম্বার পরিবর্তন সেটা এখানে দেখিয়েছি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড টু বা টোল্ড এর পরিবর্তে আমরা আস্কড লিখব, তাই আমরা এখানে আস্কড লিখলাম। এবার হচ্ছে, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা উঠে দিয়ে হোয়েন যেহেতু রয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তাই আমরা এটা লিখে ফেলব। এবার দেখো, যদি বাক্যটি ইম্পারেটিভ হয়, তোমরা জানো কোনো বাক্য যদি প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে রিকোয়েস্ট, প্রপোজড এই শব্দগুলো বসে থাকে, সেটা আমরা এখানে দেখেছি 1 নাম্বার পরিবর্তনে। তাহলে আমরা যেহেতু বাক্যটি দ্বারা রিকোয়েস্ট বোঝাচ্ছে, আমরা সেড টু এর পরিবর্তে রিকোয়েস্ট লিখব। এবার দেখো, ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের টু লিখতে হবে এবং টুর পরপরই সরাসরি ভার্ব লিখতে হবে। এবার আসো আমাদের 3 নং পরিবর্তন, অর্থাৎ 3 নং পরিবর্তনটা আমরা একটু দেখি। 3 নং পরিবর্তনটা হচ্ছে আমাদের প্রোনাউনের পরিবর্তন। দেখো, প্রোনাউনের পরিবর্তন জানতে হলে তোমাদেরকে কিছু জিনিস অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেটি হলো এই ভার্বগুলো, এই প্রোনাউনগুলো, আই সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। আই সাবজেক্টিভ, এটার অবজেক্টিভ হচ্ছে মি, পজিটিভ হচ্ছে মাই। ইউ ইউর, হি হিম হিজ, শি হার হার। একই ক্ষেত্রে উই আস আওয়ার, দে দেম দেয়ার, ইটস, রহিম রহিম। এই ক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদেরকে একেবারে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আর লাস্ট আরেকটি জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে যদি ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট পার্সন থাকে, ইনডাইরেক্ট করার সময় সেটি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে।
আর যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। এই উদাহরণগুলো লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। যেমন হি সেড টু মি আই হ্যাভ গিভেন ইউ এ পেন। দেখো এখানে আমরা আমাদের প্রনাউন পরিবর্তন করতে হবে। হি যেভাবে আছে লিখে ফেললাম, সেড টু এর পরিবর্তন, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এর জন্য আমরা টোল্ড লিখব। মি যেভাবে আছে সেই একইভাবে রেখে দিব। সেই সাথে এখানে ইনভার্টেড কমা এর পরিবর্তে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদেরকে দ্যাট লিখতে হবে। এবার আসো আমাদের প্রোনাউন পরিবর্তন। দেখো আমরা একটু আগে শিখেছি যদি ফার্স্ট পারসন হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় আমাদের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। অর্থাৎ এটি যেহেতু আই ফার্স্ট পারসন তাহলে আমরা ডাইরেক্ট ন্যারেশনের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। ঠিক একইভাবে যদি অবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমাদেরকে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। যেহেতু ইউ এটি অবজেক্টিভ ফর্ম আর সেকেন্ড পারসন, তাই আমরা এই ডাইরেক্ট ন্যারেশনের অবজেক্ট অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করতে হবে। এখানে ইউটা মি অনুযায়ী পরিবর্তন হবে। যেহেতু ইউ সেকেন্ড পারসন অবজেক্টিভ ফর্ম, মিও অবজেক্টিভ ফর্ম, তাই আমাদেরকে এখানে আর কোনো পরিবর্তন আনতে হবে না। আরেকটি উদাহরণ দেখো, রহিম সেড টু মি ইউ হেল্পড মি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রহিম সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড লিখব। মি দ্বিতীয় পরিবর্তন ছিল আমাদের ইনভার্টেড কমার পরিবর্তন। যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তাই আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট লিখব। এবার দেখো মূল পরিবর্তনটা ইউ, এটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে আমরা জানি বাক্যটি অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। তাহলে এখানে আমাদের অবজেক্ট ছিল মি, আমরা এখানে মি লিখব। কিন্তু একটু খেয়াল করো তো, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম যা সাধারণত ভার্বের পরে বসে, তাই আমরা এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম আই লিখতে হবে। কেন? কারণ হচ্ছে ভার্বের আগে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে। এবার দেখো মি, এটা হচ্ছে ফার্স্ট পারসন। আমরা একটু আগে শিখেছি যে ফার্স্ট পারসন হলে আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে আমরা রহিমটাকে লিখবো এখানে। একটু খেয়াল করো, রহিম যেহেতু একবার এখানে ব্যবহার হয়েছে তাই আমরা আর রহিমকে ব্যবহার করব না, রহিমের প্রনাউন ব্যবহার করব। রহিমের প্রনাউন হচ্ছে হি, যেহেতু সে পুরুষ। এখানে দেখো মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর হি এর অবজেক্টিভ হচ্ছে হিম, এই জন্য আমরা এখানে হিম ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। লাস্ট আরেকটি উদাহরণ হচ্ছে আলী সেড টু মি হি ইজ মাই ফ্রেন্ড। দেখো আলী সেড টু মি, এখানে আমরা জাস্ট হিটার পরিবর্তনগুলো দেখব, অন্যগুলো তোমরা আশা করি পারবে। দেখো মাই, এটা হচ্ছে মাই হচ্ছে পজিটিভ ফর্ম, তাহলে আমরা এটা পাস্ট পারসন। আচ্ছা একটু বলে রাখি, আমি, আমরা এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, তুমি, তোমরা এগুলো হচ্ছে সেকেন্ড পারসন, আর এখানে যা আছে সবগুলোই থার্ড পারসন। তো যেহেতু এই আমি, মি এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, আর ইউ এটা হচ্ছে সেকেন্ড পারসন, আর সব কিছু থার্ড পারসন। তো এখানে মাই আছে যেহেতু, তার মানে ফার্স্ট পারসন, আমরা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। তাহলে আমরা এখানে আলীকে লিখব। কিন্তু খেয়াল করো মাই কথাটি হচ্ছে পজিটিভ ফর্ম, তাহলে আলী এর পজিটিভ ফর্মটা আমরা এখানে লিখে দিব। যেহেতু আলী হি, তাহলে এর পজিটিভ ফর্ম হবে হিজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমাদের 4 নাম্বার পরিবর্তন, টেন্সের পরিবর্তন। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো টেন্স আমাদেরকে সবসময় চিনতে হবে ভার্ব দেখে। তুমি যদি কখনো ভার্ব ওয়ান দেখো তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট। যদি তুমি সেটাকে ন্যারেশন করতে চাও তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটাকে তোমার ভার্ব টু অর্থাৎ পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানলাম প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে সেটাকে পাস্ট ইনডেফিনিটে রূপান্তর করতে হবে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে সেটা তোমরা কিভাবে চিনবা? এম ইজ আর, এই ভার্বটার পরে এম ইজ আর, এটার পরে যদি দুইটা শর্ত, এম ইজ আর পরে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস করতে চাই তাহলে আমরা এম ইজ আর এর পরিবর্তে জাস্ট ওয়াজ ওয়ার ব্যবহার করলেই হয়ে যাবে।
পাস্ট কন্টিনিউয়াস। দেখো এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট আমরা কিভাবে চিনব? মনে রাখবা, হ্যাভ অথবা হ্যাজের পরে যদি ভার্ব থ্রি থাকে, শর্ত দুটি, একটি হচ্ছে হ্যাভ হ্যাজ থাকবে, আরেকটি হচ্ছে ভার্ব থ্রি থাকবে। যদি এই জিনিসটা তোমরা কোথাও দেখতে পাও তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। আমরা সেটাকে পাস্ট পারফেক্টে রূপান্তর করে দিব। কিভাবে পাস্ট পারফেক্টে রূপান্তর করব? দেখো পাস্ট পারফেক্টে রূপান্তর করার জন্য জাস্ট হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হ্যাড লিখবো, আর ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলেই সেটা পাস্ট পারফেক্টে রূপান্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিছু মিল রয়েছে। এখানে জাস্ট দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটির সাথে হুবহু মিল রয়েছে, জাস্ট একটু পার্থক্য। যদি তুমি কখনো হ্যাভ হ্যাজ এর পরে হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি দেখো তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট, আর যদি হ্যাড বিনের পরে যদি ভার্বের সাথে আইএনজি দেখো তাহলে সেটা পাস্ট পারফেক্ট। আর তোমাকে যদি ডাইরেক্ট নারেশনে প্রেজেন্ট পারফেক্ট দেওয়া থাকে তাহলে তোমাকে সেটা পাস্ট পারফেক্ট রূপান্তর করতে হবে। দেখো এতক্ষণ আমরা প্রেজেন্ট থেকে প্রেজেন্টে যা ছিল সেটা পাস্টে হয়ে গেছে, কিন্তু যদি তোমার বাক্যে পাস্ট থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট থাকলে সেটাকে তোমাকে পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হবে। দেখো আমরা সেটাকে এখানে লিখে ফেলছি। ভার্ব টু থাকলে সেটাকে আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি লিখতে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ যদি কন্টিনিউয়াস থাকে তাহলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে। যেমন দেখো এখানে যদি ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে তোমাকে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে সেটাকে রূপান্তর বা পরিবর্তন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সেটার কোনো পরিবর্তন হয় না। লাস্ট একটি পরিবর্তন, যদি ফিউচার টেন্স অথবা মডাল ভার্ব থাকে তাহলে তোমাদের সেই পরিবর্তনগুলো কিভাবে করবা? দেখো এখানে জাস্ট একটু পরিবর্তন, উইল থাকলে সেটা উড হয়ে যাবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে, শেল থাকলে শুড হয়ে যাবে, মাস্ট থাকলে হ্যাড টু হয়ে যাবে। আর মনে রাখবা এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বসবে। এই ক্ষেত্রে আর কোনো পরিবর্তন করা লাগবে না। আমরা কিছু উদাহরণ দেখি তাহলে আরো সহজভাবে বুঝতে পারবো। দেখো হি সেড টু আলী আই হেল্প দ্য পোর। এখানে হি লিখলাম, সেড টু পরিবর্তন করতে হবে, 1 নাম্বার পরিবর্তন। এটা পরিবর্তন করতে হয় সবসময় ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি থাকে সেই বাক্য অনুযায়ী। যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স তাই আমরা সেডের পরিবর্তে টোড লিখব। 1 নাম্বার পরিবর্তন হয়ে গেল। 2 নাম্বার পরিবর্তন ছিল আমাদের ইনভার্টেড কমার পরিবর্তন। ইনভার্টেড কমা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি ইনভার্টেড কমা উঠে গিয়ে তাহলে আমাদেরকে দ্যাট লিখতে হবে। এবার দেখো আমাদের 3 নাম্বার পরিবর্তন হচ্ছে আমাদের এখানে যে একটা আই আছে অর্থাৎ প্রোনাউনের পরিবর্তন। আমরা জানি প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়, তাহলে আই এর পরিবর্তে আমরা হি লিখব। এবার দেখো 4 নাম্বার পরিবর্তন ছিল আমাদের ভার্বের পরিবর্তন। যেহেতু হেল্প কথাটা প্রেজেন্ট টেন্স তাহলে আমরা সেটাকে পাস্ট টেন্সে রূপান্তর করে দিব। শেষ, বাকি যা আছে সেগুলো বসে যাবে। কত সহজ তাই না? আসলে অনেক সহজ, কিন্তু আমরা সেটাকে কঠিন মনে করি। দেখো আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি। হি সেড দ্য টিচার আই শ্যাল ফলো দ্য রুল অফ মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার 1 নাম্বার পরিবর্তন সেইড এর পরিবর্তন দেখব। দেখো যদি ফার্স্ট পারসন থাকে, যদি সেইড এর পরিবর্তন আমরা সাধারণত এই বাক্যটি অনুযায়ী করে থাকব। যদি এতে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা জানি টোল্ড লিখতে হয়, এজন্য আমরা টোল্ড লিখব। দ্বিতীয়ত দেখো ইনভার্টেড কমার পরিবর্তন। ইনভার্টেড কমার পরিবর্তনও সাধারণত এটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসাতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তন। তৃতীয় পরিবর্তন হচ্ছে প্রোনাউনের পরিবর্তন। প্রোনাউন ফার্স্ট পারসন হলে এই যে এখানে একটি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আই এর পরিবর্তে আমরা হি আছে যেহেতু হি লিখব। শেল থাকলে জাস্ট শুড লিখে দিব, আর কোনো পরিবর্তন করা লাগবে না। এত সহজ। আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছ। লাস্ট পরিবর্তন হচ্ছে এখানে কিছু শব্দ রয়েছে, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, এবং যদি ডাইরেক্টে দিস থাকে তখন সেটাকে দ্যাট লিখতে হবে, কাম থাকলে গো লিখতে হবে, এগো থাকলে বিফোর লিখতে হবে। এই ধরনের পরিবর্তনগুলো তোমাদেরকে মনে রাখতে হবে।
দেখো আমাদের কিছু প্যাসেজ নারেশনের নিয়ম রয়েছে, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আজকে সেন্টেন্স নারেশন কিভাবে করতে হয় জাস্ট এতটুকু জেনে রাখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা তোমরা পড়ো তাহলে তোমরা নির্দ্বিধায় আমাকে জানাতে পারো, কমেন্ট করতে পারো, আর ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।